হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনি যদি একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্য হয়ে থাকেন এবং 2025 সালের জন্য অনুদানভুক্ত এমপিও আবেদনের অনলাইন ফর্ম পূরণ করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আজকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সরকারি নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কোন কোন কাগজপত্র লাগবে এবং কিভাবে ভুল না করে আবেদনটি সফলভাবে সম্পন্ন করবেন। চলুন তাহলে আমরা আজকে ইবতেদায়ী মাদ্রাসা, যারা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, তারা এমপিও আবেদনের জন্য কিভাবে অনলাইন ফর্মটা পূরণ করবেন সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খানু দেখে নেই। প্রথমেই আমরা যে ওয়েবসাইটটিতে আছি, এই ওয়েবসাইটটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে এখানে একটি চিঠি দেওয়া আছে বা নোটিশ দেওয়া আছে এবং একটি তালিকা দেওয়া আছে, যেরকম 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কোডসহ তালিকা, এই তালিকাটি দেওয়া আছে এবং এই তালিকাটি আপনি যখন এখানে পাবেন তখন এখানে দেখবেন আপনার বিস্তারিত তথ্য আছে এবং সেই সাথে এই তালিকাতে আপনার মাদ্রাসার একটা কোডও দেওয়া আছে। তো যেহেতু ওইখানে একটা কোড দেওয়া আছে, তো সেই কোড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবং সেই কোডটা জেনে নেওয়ার পরে আপনি ওই তালিকা থেকে আপনি কি করবেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা ব্যানবেইস অথবা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার এই অনলাইনে যে এমপিও ভুক্তির জন্য আবেদন, সেই আবেদন কিন্তু করতে পারবেন। তা আমরা মূলত এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কিন্তু আবেদন করে আপনাদেরকে দেখাবো এবং এইখানে আপনারা খুব সতর্কতার সাথে একটু দেখবেন। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু আমি দেখিয়ে যাব, যে কারণে ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু এই অনলাইন আবেদনটা করতে পারবেন নির্ভুলভাবে। তো দেখুন, আমরা যে কাজটি প্রথমেই করব সেটি হচ্ছে এই যে যেই কথাটা বলা ছিল আগে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের অনলাইন লিঙ্ক। এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটা স্ক্রিন চলে আসবে এবং এই রকম যখন স্ক্রিন চলে আসবে তখন কিন্তু আমরা কি করব, এখানে দেখুন বলাই আছে যে মাদ্রাসার কোড লিখুন। এখানে 10 ডিজিটের যে কোডের কথা বলা আছে সেই কোডটি এখানে চাপতে হবে এবং এরপরে এখানে অনুসন্ধান করুন, এইখানে আপনি ক্লিক করবেন। তবে এইখানে ক্লিক করার পূর্বে আপনাকে আরেকটি অনুরোধ করব, সেটি হচ্ছে এই যে দেখুন এখানে তথ্য পূরণের নির্দেশনা এখানে বলা আছে। তো এই নির্দেশনাটা একবার যদি আপনি সুন্দরভাবে দেখে নেন, অথবা আমি এই নির্দেশনাটা নিয়েই কিন্তু এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, এই তথ্য পূরণের যে নির্দেশনা, এই নির্দেশনাটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এইরকম একটা নির্দেশনা চলে আসবে পিডিএফ আকারে, যেটা দেখে আপনি আস্তে আস্তে তথ্যগুলো পূরণ করতে পারবেন বা এর ভিতরে সব কিছু দেওয়া আছে। তো আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে 10 ডিজিটের যেই মাদ্রাসার কোডটা লিখতে হবে, আমরা কিন্তু সেই কোডটা এখানে লিখব এবং লেখার পরপরই কিন্তু আমাদের কাছে এরকম একটা ফর্ম আসবে। যদিও আমাদের এখানে কিন্তু উপরে 1 নম্বর যেটা আছে সেখানে কিন্তু প্রতিষ্ঠানের তথ্য আছে, আমরা সিকিউরিটির পারপাসে বা মানে কোনো সমস্যা হতে পারে, কোনো তথ্য পার্সোনাল তথ্য শেয়ার করার থেকে বিরত থাকার জন্য আমরা 1 নম্বরের ইয়েটা দেখালাম না, কলামটা। সেখানে ওই প্রতিষ্ঠানের, আমি যে প্রতিষ্ঠানটাকে দেখাচ্ছি সেই প্রতিষ্ঠানের সকল তথ্য আছে, যেরকম নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো আছে। তো যাই হোক, ওইটা প্রয়োজন নেই। যখন আপনি আপনার ওই মাদ্রাসার কোডটা দেবেন তখন আপনার মাদ্রাসার তথ্যটা আপনি চলে আসবে। তো ওখানে কিছু পূরণ করতে হবে না, তাই আমি ওটা দেখাচ্ছি না। 2 নম্বরে এখানে এসে আমরা কি করব, ভৌগোলিক অবস্থান সংক্রান্ত
তথ্য, এই অপশনটিতে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, এখানে আছে ঠিকানা। এখানে একটা কথা বলে রাখি, সকল তথ্য কিন্তু আমরা ইংরেজিতে পূরণ করব, সেই নির্দেশনা দেওয়া আছে একদম ফর্মের উপরে। তো আমরা সেই অনুপাতে এখানে কি করব, এবং জায়গাগুলোতে কিন্তু স্পেশালি যেখানে লিখতে হবে সেখানে কিন্তু ইংরেজিতে লেখাই আছে। তা আমরা এখানে কিন্তু আমাদের এই ঠিকানাটা লিখে দিতে পারি। যাই হোক, আমি দেখালাম যে এখানে আপনি ক্লিক করলেই আপনি লিখতে পারবেন সেই বিষয়টা, এরপরে হয়তো আরও ওইভাবে দেখাবো না। এরপরে প্রশাসনিক এলাকার ধরন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন মফস্বল, শহর, পৌর বা সিটি কর্পোরেশন, কোন এলাকায় আপনার অবস্থান এই প্রতিষ্ঠানটা। এরপরে ভৌগোলিক অবস্থানের ধরন, এখানে দেওয়া আছে সমতল, পাহাড়ি, হাওড়, চরাঞ্চল বা বিচ্ছিন্ন দ্বীপ, কোন অঞ্চলে আপনার এই প্রতিষ্ঠানটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে মৌজার নাম, এখানে মৌজার নামটা আপনার যেই প্রতিষ্ঠান যেই এলাকায় অবস্থিত সেই মৌজার নামটা দিবেন। তারপরে এখানে আছে খতিয়ান নাম্বার, তারপরে দাগ নাম্বার, তারপরে মাদ্রাসায় অবস্থিত অখণ্ড জমির পরিমাণ, মানে মাদ্রাসা যেখানে অবস্থিত সেই অবস্থান যেখানে সেই জায়গাটার অখণ্ড, মানে এর সাথে কোনো বিচ্ছিন্ন অংশ নেই, এক খণ্ডে যেটা সেই অংশ কতটুকু সেটা আপনি শতাংশে লিখে দেবেন। এরপরে যে বিষয়টি আছে সেটাই হচ্ছে নামজারি বা খতিয়ান। এখানে এই যে চুজ ফাইল লেখা আছে, এখানে আপনি আগেই যে বিষয়গুলো করবেন সেটা হচ্ছে কি, আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে, আমরা যখন আবেদন করতে বসবো তখন কিন্তু আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেই তালিকা এখানে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে কিন্তু আপনি কি করবেন, এই তালিকাগুলোতে যেই কাগজগুলো, যেমন প্রতিষ্ঠানের জমির নামজারির খতিয়ানের কপি, তারপর প্রতিষ্ঠানের জমির হালনাগাদ দাখিলা খাজনা রসিদের কপি, প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতির কপি, প্রতিষ্ঠানের শিক্ষকদের হালনাগাদ তালিকার কপি এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ম্যানেজিং কমিটির কপি, প্রতিষ্ঠানের এই ফর্মের প্রদানকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রতিষ্ঠান প্রদানের ঘোষণাপত্র থাকবে একটি, সেটি, আর প্রতিষ্ঠানের সাম্প্রতিক জেপিজি ফরম্যাটের একটি ছবি, যেটা 960/476 পিক্সেলের হবে। এই কয়েকটি কাগজ, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি 60টি কাগজ, এই 60টি কাগজ মূলত আপনি প্রথমেই রেডি করে নেবেন পিডিএফ আকারে, এবং একটি মাত্র ছবি শুধু আপনার প্রতিষ্ঠানে, সেটা হবে জেপিজি ফরম্যাটে। আপনি খেয়াল করবেন, একজন ভালো যে এই বিষয়গুলোতে অভিজ্ঞ তার কাছ থেকে এই ফর্মটা পূরণ করে নেবেন, অথবা আপনার প্রতিষ্ঠানে যদি কেউ থাকে তার কাছ থেকে নেবেন, এবং এই ফাইল আগেই ডকুমেন্ট আকারে, পিডিএফ ডকুমেন্ট আকারে প্রস্তুত করে নেবেন, এবং একটি ছবি যেটা প্রতিষ্ঠানে সেটা জেপিজি ফরম্যাটে তৈরি করে নেবেন। এবং এই ফরম্যাটে তৈরি করে নিয়ে সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে এই যে নামজারি বা খতিয়ানের কপি, এইটা এখানে সিলেক্ট করলে আপনার কিন্তু কোথায় আছে এই ফাইলটা সেটা চুজ করে সেখান থেকে আপনি কিন্তু খুব সহজে এই ফাইলটা আপলোড করে দিতে পারবেন। এবং আরেকটি বিষয় এখানে আছে হালনাগাদ দাখিলা খাজনার রসিদ, আমরা কিন্তু আগে তৈরি করে নিয়েছি, এবং সেটাও কিন্তু এখানে চুজ ফাইল করে আমরা দিয়ে দিব। এবং তারপরে এখানে মাদ্রাসার মামলা সংক্রান্ত তথ্যের কথা বলা হয়েছে, যদি মামলা থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। হ্যাঁ থাকলে অবশ্যই সেখানে হয়তো এখানে মামলার ধরন এবং নির্বাচন করুন, যে ফৌজদারি না দেওয়ানি কী আছে, এগুলো বিস্তারিত একটু তথ্য চাইবে। তো আমাদের প্রতিষ্ঠানের সচরাচর কোনো মামলা না থাকারই কথা। 5 নম্বরে মাদ্রাসার ভবন সংক্রান্ত তথ্য, এখানে ভবনে 1, 2, 3টা ভবন আছে। এখানে আপনার যদি একটা ভবন থাকে 1 দেবেন, 2টা ভবন থাকলে 2টা, 3টা থাকলে 3টা, আর যদি আপনি 3টা দেন তাহলে এখানে 1, 2, 3 এভাবে আকারে আসবে, এবং সেগুলোর আপনি মাপ এখানে দিয়ে দেবেন, মোট কক্ষ কয়টি। 1 নম্বর ভবনে নির্বাচন করুন পাকা না আধা পাকা টিন শেড, তারপর দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং কক্ষ কত, এরকমভাবে 3টি যে ভবনের সংখ্যা দেবেন, 3টারই তথ্য দিয়ে দেবেন। এবারে মাদ্রাসার অন্যান্য তথ্য, এখানে শিক্ষক কমন রুম আছে কিনা সেটা যদি থাকে ক্লিক করবেন, তারপর শিক্ষার্থী কমন রুম আছে কিনা,
সেটা দেবেন। অফিস কক্ষ আছে কিনা, গ্রন্থাগার, ছাত্রী টয়লেট, এগুলো যে একের পর এক যখনই আপনি ক্লিক করবেন সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আপনার যেটা যেটা আছে আপনার প্রতিষ্ঠানে সত্য যেটা আছে সেটা আপনি ক্লিক করে দেবেন। এবং তারপরে 7 নম্বরে এসে শ্রেণীকক্ষ ও গ্রন্থাগারের তথ্য। এখানে শ্রেণীকক্ষের সংখ্যা, আপনি এখানে শ্রেণীকক্ষের সংখ্যা 1 2 3 4 5 এরকম দিতে পারেন, দিয়ে দিবেন। এবং গ্রন্থাগারের পুস্তক সংখ্যা এখানে সেটা দিতে পারেন। আপনি এখানে চেপে চেপেও দিতে পারেন, আবার সরাসরি যদি আপনি এরকম লিখে দেন তাও লিখে দিতে পারবেন। তো যাই হোক, এই তথ্যগুলো ওইভাবে পূরণ করবেন। তারপরে শিক্ষক সংক্রান্ত তথ্য, এখানে মোট শিক্ষক সংখ্যা কত আছে সেটা দিবেন। যদি 5 জন থাকে 5 জন দিবেন, বা আরও কম থাকলে বা যে প্রতিষ্ঠানে যেরকম আছে সেরকম দেবেন। অনুদানভুক্ত শিক্ষক সংখ্যা, এর মধ্যে মোট শিক্ষক সংখ্যা, তার ভিতরে অনুদান কয়জন পায় সেই সংখ্যা দেবেন। এবং মাদ্রাসাটি ব্যক্তির নামে কিনা, এই মাদ্রাসাটি কোনো ব্যক্তির নামে কিনা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, হ্যাঁ অথবা না। যদি না হয় তাহলে কোনো প্রশ্ন নেই, আর হ্যাঁ হলে অবশ্যই কী হবে, ব্যক্তি কর্তৃক মাদ্রাসার অনুকূলে নগদ জমাকৃত টাকার পরিমাণ, এখানে সেই পরিমাণটা লিখতে হবে, কত টাকা দিয়েছে। এবং এখানে আপনাদের জানা আছে যে যদি কোনো ব্যক্তির নামে হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এই নামকরণ করা হয়। তো যাই হোক, এখানে সেই তথ্যটা দিয়ে দেবেন। এরপরে আছে শিক্ষার্থীর তথ্য। এখানে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর ধরন এখানে ছাত্র, ছাত্রী, সহশিক্ষা। এখন যদি শুধুমাত্র ছাত্র হয় তাহলে ছাত্র, যদি শুধুমাত্র ছাত্রীদের পাঠদান করানো হয় তাহলে ছাত্রী, এবং সহশিক্ষা মানে ছাত্রছাত্রী উভয় হয় এরকম হলে সহশিক্ষা এরকম দিয়ে দেবেন। এরপরে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শ্রেণী উল্লেখ করা আছে, প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এবং এখানে লেখা আছে 2025-এ ভর্তিকৃত ছাত্র কত, 2025-এ ছাত্র কত, ছাত্রী কত, আর 2024-এ ভর্তিকৃত ছাত্র কত, ছাত্রী কত, 23-এ ভর্তিকৃত ছাত্র কত, ছাত্রী কত। তার মানে 23 সাল থেকে 25 সাল পর্যন্ত এই তথ্যগুলো দিতে হবে, ছাত্র কত, ছাত্রী কত। এবং 2024-এর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কত। 2024 সালে যে বার্ষিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল, এটা আপনি প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই তথ্য দেবেন। এবং এখানে কিন্তু এখানে উত্তীর্ণের সংখ্যা দেওয়া আছে, সেটা আপনার প্রতিষ্ঠানের যেই ডকুমেন্টগুলো আছে তার আলোকে আপনি এই তথ্যগুলো পূরণ করে দেবেন। এরপরে 11 নম্বরে যেটা আছে একাডেমিক স্বীকৃতির তথ্য। এখানে প্রথম স্বীকৃতি তারিখ, আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি জানেন এবং সেখানে আপনি ভালোভাবেই জানেন আপনার প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতির তারিখ কত, সেইটা এখানে খুব সুন্দর করে দিয়ে দেবেন। এখানে ধরেন যদি হয় 2001 হয়তো হচ্ছে, তাহলে এখানে এইভাবে আপনি চলে যাবেন। এখানে 2000 সাল যদি হয় 2000 জানুয়ারি মাসের 1 তারিখ, এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন। এবং তারপরে সর্বশেষ নবায়নের তারিখ, মানে সর্বশেষ নবায়ন যেটা সেটা দেবেন। মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বশেষ নবায়নের তারিখ, মানে নবায়ন কত তারিখে হয়েছে এবং সেই নবায়নের মেয়াদটা কত তারিখ পর্যন্ত আছে, কোন সময় যে শেষ হবে, উত্তীর্ণ হবে, সেই তারিখটা দিয়ে দেবেন। নিকটতম ইবতেদায়ী মাদ্রাসার দূরত্ব কত, এরকম নিকটতম যে ইবতেদায়ী মাদ্রাসা আছে আপনার প্রতিষ্ঠান থেকে তার দূরত্ব কত সেইটা এখানে উল্লেখ করবেন। এবং এখানে আরেকটি বিষয় আছে, মাদ্রাসাটি ইবতেদায়ী হতে দাখিল স্তরে উন্নীত হয়েছে কিনা। এখানে অনেক সময় দেখা যায় যে ইবতেদায়ী থেকে ভালো প্রতিষ্ঠানগুলো দাখিল পর্যন্ত হয়ে যায়, তো সেটা হয়েছে কিনা। এক সময় ইবতেদায়ী ছিল কিন্তু এখন সেটা দাখিল স্তরে উত্তীর্ণ হয়েছে কিনা সেটা উল্লেখ করবেন। যদি না থাকে তাহলে কোনো প্রশ্ন নেই, আর হ্যাঁ হলে অবশ্যই এখানে দাখিল স্তরে উন্নীত হওয়ার তারিখটা এখানে চাইবেন, সেটা দিয়ে দিতে পারবেন। এরপরে আছে 12 নম্বরে আছে মাদ্রাসার তহবিলের তথ্য। এখানে কিন্তু তহবিলের ধরন বলা আছে সংরক্ষিত এবং সাধারণ তহবিল, সেই হিসাব নম্বরটা এখানে দিয়ে দেবেন। সর্বশেষ স্থিতি, এখানে ব্যাংকে যে পরিমাণ সর্বশেষ টাকা আছে, স্থিতি আছে, সেটা উল্লেখ করবেন। ব্যাংকের নাম এখানে দিবেন, ইংরেজিতে অবশ্যই বলা আছে, এখানেও ব্যাংকের নাম দুইটাই, এবং শাখার নাম এটাও ইংরেজিতে দেবেন, এই বিষয়টা এখানে দেওয়া আছে। 13 নম্বরে সংযুক্তি
ওই যে আমি যে কথাটা আগে বললাম যে আমাদের যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমরা কি করব, একটু সুন্দর করে সেগুলো আমরা পিডিএফ ফাইল আকারে তৈরি করে নেব এবং শেষে এসে আমরা কি করব, এখানে প্রথম স্বীকৃতি এখানে দেওয়ার জন্য এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখান থেকে ওই ফাইলটা প্রস্তুতকৃত ফাইলটা এখানে চুজ করে দিলে ফাইলটা এখানে চলে আসবে। হালনাগাদ স্বীকৃতির কপি, স্বতন্ত্র ইফতেজি মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি, পরিচালন ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ক খ গ অনুসারে সংযুক্তি। এই যে এখানে যে কথাটা বলা আছে এটা আপনারা হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হওয়ার কিছু নাই। এখানে কিন্তু নমুনা কপি দেওয়া আছে, আপনারা এটা এখানে ক্লিক করলেই কিন্তু কি হবে, আপনাদের কাছে এই যে ওই চিঠিটাই কিন্তু এখানে এই যে এখানে যা লেখা আছে দেখেন ওই লেখাটাই এখানে আছে। এবং এই চিঠিটা এই যে ফর্মটা, মূলত চিঠি নয় ফর্ম, এই ফর্মটা পূরণ করতে হবে এবং এই ফর্মটা পূরণ করে সেটা স্ক্যান করে পিডিএফ আকারে তৈরি করে সেইটা আমরা এখানে চুজ ফাইলে গিয়ে সেটা অ্যাটাচ করে দেব। তাহলে বুঝতে পারছেন যে এখানে নমুনা যেখানে লেখা আছে এখানে নমুনা দেওয়া আছে, ওইটা পূরণ করে দিতে হবে। আপনার যে প্রতিষ্ঠানের যে তথ্যগুলা এগুলো কিন্তু এই ফর্ম ক খ গ পর্যন্ত অনুসারে অনুদানভুক্ত ইত্যাদি মাদ্রাসার তথ্য ছক, এখানে সব তথ্য আছে আপনার প্রতিষ্ঠানে। এরপরে বিদ্যমান ম্যানেজিং কমিটির কপি, যে ম্যানেজিং কমিটি আছে তার কপিটা এখানে অ্যাটাচ করে দেবেন। মাদ্রাসাটি ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত কিনা, যদি না হয় তাহলে না, আর যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এখানে আরও কিছু তথ্য এখানে সংযুক্ত করতে হবে। তো মূলত ধরে নিই আমরা যে না। এবং তারপরে আছে প্রদত্ত তথ্যের সঠিকতা সম্পর্কিত মাদ্রাসা প্রধানের ঘোষণাপত্র। এখানে আরেকটি ফর্ম আছে যেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্র। এইটা পূরণ করে যে এই মর্মে ঘোষণা করছি যে আবেদনে উল্লেখিত সকল তথ্য সঠিক ও সত্য, প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগভাবে দায়ী থাকব, এটা দিয়ে এখানে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠান প্রধান এবং তার বিস্তারিত তথ্য এখানে তুলে ধরবেন বা সিল দিয়ে দিতে পারেন এবং এখানে পূরণও করে দিতে পারেন। করে সেইটাকে পিডিএফ করে এখানে কিন্তু আমাদের সংযুক্ত করে দিতে হবে জায়গায়। এরপরে যেটা আছে সর্বশেষ, এখানে মাদ্রাসার ভবন সম্পর্কিত ছবি। এখানে মাদ্রাসার যে ভবনের ছবি থাকবে সেই ছবিটা আমরা কী করব, যদি দুইটা ছবি হয় বা এরকম কিছু হয় যে দুইটা বা তিনটা থেকে থাকতে পারে ভবন, তাহলে আমরা সেভাবেই ছবি উঠাবো। হয়তো তিনটা করলাম, কিন্তু আমরা পরবর্তীতে ওইটা কিন্তু 960x476 পিক্সেলের মধ্যে একটা ছবিতে রূপান্তর করে নিতে পারি এবং সেটা জেপিইজি ফরম্যাটে কিন্তু এনারা চাইছে এই ভবনের ছবিটা, এবং সেটা এখানে অ্যাটাচ করে দিয়ে তারপরে এখানে দেখুন বলা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে ফর্মে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। এই যে কথাটা বলা আছে এখানে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত সাবমিটের অপশন আসবে না। তো যখন আপনি এখানে ক্লিক করবেন তার পূর্বেই এই যে এখানে দেখুন জমা দিন এই কথাটা আছে, তো জমা দেবার আগে বা এখানে ক্লিক করার আগে আপনি পুরো ফর্মটা আরেকবার ভালো করে দেখে নেবেন সব তথ্য সঠিক আছে কিনা বা ঠিক আছে কিনা। এই তথ্যগুলো দিয়ে তারপরে কিন্তু আবার চেক করে সুন্দরভাবে যখন দেখবেন সব কিছু ঠিক আছে তখন আপনি এখানে ক্লিক করবেন এবং করার সাথে সাথে এখানে জমা দিন অপশনটা চলে আসবে এবং এখানে জমা দেবেন। আর জমা দেবার পরে যে বিষয়টি আপনার সামনে উপস্থিত হবে সেটা হচ্ছে সেটা যখন জমা দেবেন তখন কিন্তু আপনার সামনে এই যে এইরকম একটা অপশন, এই যে জমা দিন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে এবং এখানে কি বলছে যে আপনি কি নিশ্চিতভাবে তথ্য সাবমিট করতে চান, বলে আপনি কি নিশ্চিত যে আপনি তথ্য সাবমিট করবেন, তখন আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করার পর নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি প্রাপ্ত হওয়া সাপেক্ষে প্রাপ্ত ওটিপি প্রদান করে
সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে ভেরিফিকেশন কোড, ওখানে ওকে করার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা মেসেজ যাবে, সেখানে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনার এখানে কী করতে হবে, ওটিপিটা এখানে দিতে হবে। মানে আপনার জন্য যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনার প্রতিষ্ঠানে, সেটাতে এক মেসেজ যাবে, সেই মেসেজটা এখানে ইনপুট দেবেন। দেওয়ার পরে সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে কি বলবে, ওটিপি প্রদান সম্পন্ন হলে এই তথ্য আসবে, এই মেসেজটা, যে সাবমিট মেসেজ যেটা হবে, ধন্যবাদ, আপনার তথ্য সঠিকভাবে সাবমিট হয়েছে, এই ধন্যবাদ দেবে। তখন আপনি বুঝবেন যে আপনার মানে যে প্রতিষ্ঠানের তথ্যটা এটা সঠিকভাবে সাবমিট করা হয়েছে। তো আজকে মূলত আমি এই বিষয়টা দেখালাম, যারা আপনারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছেন, যারা অনুদানভুক্ত, তাদের যে এমপিওভুক্ত হবে, সেই এমপিওভুক্তির লক্ষ্যে তারা যে তার তথ্য চাচ্ছেন এবং এমপিওভুক্তির জন্য সেই তথ্য ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাই কিন্তু এখানে দেখা হলো। এরপরেও যদি আপনাদের কোনো মানে সমস্যা হয় বুঝতে, বা যে কোনো তথ্যের প্রয়োজন হয়, আমার জানা মতে আমি তথ্য সরবরাহ করতে সর্বদা প্রস্তুত আছি। এবং এই তথ্য নিতে হলে আপনারা আমার যে ভিডিও নিচে যে মেসেজ অপশন আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন, কমেন্টস সেকশনে লিখতে পারেন, তাহলে আমি কমেন্টস দেখার চেষ্টা করি এবং সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের যে সমস্যাগুলো আছে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এ বিষয়ে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন এই নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মেসেজ চলে যায়। আর একটি কথা, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।